নেপালে এখন কিন্তু বন্যা বিধ্বস্ত হয় আপনার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক সহায়তাও আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে $5 লাখ সহায়তা দেওয়ার কথা বলেছে। 270টি ডেড বডি তারা উদ্ধার করেছে এবং এখনো নেপালি পুলিশ বলছে 1400 মানুষ নিখোঁজ রয়েছে। পাকিস্তানিরা বাংলাদেশ ক্রিকেট টিমের সাপোর্টার হয়েছে। হ্যাঁ, যে বাংলাদেশ ক্রিকেট টিমের উপর ভরসা করা যায় যে এই খেলায় জিতবে বা হারবে, কিন্তু পাকিস্তান টিমের বোঝা যায় না। এর কারণ নানান ধরনের আছে। কেউ কেউ ভিতরে ইকোনমিক বা দুর্নীতির বিষয়গুলো কথা বলেন। সাধারণ মানুষ বিশ্বের খালি প্রকাশ্য কে বোমা মারলো কে, কিন্তু এই বোমার বাইরেও কিন্তু বিশাল যুদ্ধ চলছে, সেটা হলো সাইবার হ্যাকিং এর জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সব প্রদেশেই এইসব হ্যাকারদের হামলা হয়েছে এবং এতে মার্কিন যুক্তরাষ্ট্রের পানি ব্যবস্থাপনার উপর তারা হামলা করেছে। পুরো সাইট হ্যাক করেছে ইরানি হ্যাকাররা এবং পুরো ডাটা নিয়ে নিয়েছে। ফ্রান্সে যে সৌদি যুবরাজ গিয়েছিল, উনি যেসব চুক্তি করেছেন, এটা আসলে আরো জানা যাচ্ছে এখন যে আসলে কি কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু এখন একটু ভিন্ন মাত্রার। সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বাস করে পাকিস্তানে, যার সংখ্যা 40 লাখ প্লাস। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক ভাই। টক শোর দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমাদের পক্ষ থেকে স্বাগত। আমি একটু ইউটিউব দর্শকদের প্রথমে একটু কমেন্টে পড়ে আসি। এমবি বসির লিখছেন আসসালামু আলাইকুম, ওমান মাস্কাট থেকে দেখছি, ধন্যবাদ ভাই আপনাকে। মঞ্জুরুল আলম লিখছেন আতিক ভাইকে সালাম ও শুভেচ্ছা, প্রতিদিন অফিস শেষ করে বাসায় ফিরে আপনার নতুন ভিডিও খোঁজ করে আজও লিখলাম, ভালো লাগলো। ধন্যবাদ আতিক ভাইয়ের তরফ থেকে, আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। চাঁদ মিয়া লিখছেন গুড নিউজ, ভেরি গুড নিউজ, থ্যাংক ইউ ভেরি মাচ। মুসলিম মিয়া লিখছেন আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক ধন্যবাদ, রাজবাড়ী জেলা থেকে শুনছি। ভাইয়া, পাকিস্তান ইমরান খানের খবর কি? তিনি কি মুক্তি পাবেন? দয়া করে বলবেন। অবশ্যই একটা পর্যায়ে টকশোর একটা পর্যায়ে ইমরান খানকে নিয়ে আমরা কথা বলবো। আব্দুল সালাম লিখছেন আসসালামু আলাইকুম ভাই, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এমডি মঈনুদ্দিন আহমেদ লিখছেন আন্তর্জাতিক সম্মত বিশ্লেষণ যথার্থ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাইয়া। ফেসবুকে দর্শক এমডি সালামত লিখছেন ভারত চায় বাংলাদেশ সব সময় ভারতের কাছে নতজানু পররাষ্ট্র নীতি হয়ে থাকুক, এটি স্বাধীন সার্বভৌম দেশ, তারা নিজের গতিতে এগিয়ে যাবে। অবশ্যই ধন্যবাদ আপনাকে, সুন্দর কমেন্ট করেছেন। সালিম খান লিখছেন হাউ আর ইউ মাই beloved brothers, listening to you from Kuala Lumpur, thank you very much to watching and listening us. তারপরে এনার্জি ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া লিখছেন উই ডোন্ট বিলিভ ইন্ডিয়া, দে আর পয়জনাস নেক্স, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রেডিকশনটা মোটামুটি ভালোই। গিয়াসউদ্দিন ব্যাপারে লিখছেন কাল নাগিনীকে বিশ্বাস করা যায় কিন্তু ভারতকে বিশ্বাস করা যায় না। খুব সুন্দর কথা বলছে। তাদের অতীত কর্মকাণ্ড, ইসরায়েলের বন্ধু তো, এই জন্য এই ধরনের তারা করে থাকে, কিছু করার নেই। ফাদারল্যান্ড মাদারল্যান্ড। আতিক ভাই, সম্মত আমাদের আজকে নেপাল নিয়ে শুরু করা দরকার। এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ গেল, সর্বশেষ কি আছে নেপালের, আপনি একটু দর্শকদের। আসলে নেপালের ভূমিধসটি এটা ভূমিকম্প না, আবার অন্য কিছু না। এটা আসলে একটা অন্য ধরনের, ওই যে তিব্বতের চীন তিব্বত সীমান্ত, চীন নেপাল সীমান্ত, সেইখানে ওই যে নদীর নানান কারণে পানি, ওখানে কিছু ভূমিধস হয়েছে আর কি, পাহাড়ের ধস। সেই ধসটা আটকে ছিল, সেইটা হঠাৎ আবার নদীতে অনেক ফোর্স নিয়ে, হেভি ফোর্স নিয়ে, এবং এই ফোর্সের কারণেই এটা ভূমিকম্পের মতো কম্পন হয়েছে ওই এলাকায়। মানুষ অনেকে মনে করছিল ভূমিকম্প, কিন্তু এটা অস্বীকার করেছে। আল জাজিরার যে একটু আগে আমরা সর্বশেষ দেখেছি, সেইখানে তারা বলেছে যে নেপালি কর্তৃপক্ষ, নেপালি পুলিশের বরাতে আর কি, 270টি ডেড বডি তারা উদ্ধার করেছে এবং এখনো নেপালি পুলিশ বলছে 1400 মানুষ নিখোঁজ রয়েছে। এবং এর মধ্যে পৃথিবীর এখনো পর্যন্ত নেপালের যে পর্যটন বোর্ডের ওই হিসাবে 28টি দেশের লোক থাকতে পারে। এবং বাংলাদেশের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে যে আমাদের কাঠমান্ডুতে যে বাংলাদেশ দূতাবাস আছে, তাদের সাথে যোগাযোগ করে এখনো কোনো বাংলাদেশির সেইখানে ঘটনায় হতাহত থাকার খবর পাওয়া যায়নি। তবে থাকতেও পারে, যদি, কারণ অনেক সময় রিমোট অবস্থায়। তো এটা নেপালের গভর্নমেন্ট ওই যে যারা ওইখানে পর্যটকদের নিয়ে গিয়েছিল সেই সব সবার সাথে কমিউনিকেট করছে, ওদের কাছ থেকে লিস্ট পাওয়ার চেষ্টা করছে, সেইটা পূর্ণাঙ্গ পেলে হয়তো। তো প্রাথমিকভাবে তারা যেই ইয়েটা দেখা যায়, তাদের মধ্যে ইন্ডিয়া এবং মার্কিন লোকজন বেশি,
হ্যাঁ, তো এখন এইটা তো আসলে একটা খুব আসলেই খারাপ অবস্থা, একটা বিশাল ডিজাস্টার প্রথম দিকে খুব অল্প, কেউ কেউ বলছিল 15-20 জন, 403 জন নিখোঁজ, কিন্তু এখন এটা বেড়ে 1400 ক্রস করেছে। তো যত সময় যাচ্ছে আরো ওই যে বিভিন্ন কোম্পানির ডাটা, কারণ নেপাল তো আপনি জানেন যে পর্যটনের জন্য একটা খুব বিখ্যাত প্লেস, সারা পৃথিবী থেকে লোকজন এখানে আসে, কম খরচে পর্যটনও হয়। তো সেখানে প্রচুর পর্যটন কোম্পানি গড়ে উঠেছে, ওদের মাধ্যমেই সাধারণত যায়, আবার কেউ কেউ ইন্ডিভিজুয়ালিও যায়। তো অধিকাংশই সাধারণত এই যে বিভিন্ন কোম্পানির মাধ্যমে যায়। তো এই কোম্পানির ডাটাটার উপর বেস করেই এই সংখ্যাটা। আর ইন্ডিভিজুয়াল কেউ যদি ব্যক্তিগতভাবে যেয়ে থাকে, সেই ডাটাটা কিন্তু এর বাইরে আছে, সেটা হয়তো পেতে আরো সময় লাগবে। তাদের পরিবার যদি কখনো যোগাযোগ করে যে আমার ফ্যামিলির অমুকে গেছে, তার খোঁজ পাওয়া যাবে, তখন হয়তো সেইটা এই ডাটার মধ্যে আসবে। তো সত্যিই এটা আসলে একটা খুবই, নেপালের পররাষ্ট্রমন্ত্রী যে শিশির খানাল, তিনি গতকাল দেশটির সংসদে মানে পার্লামেন্টে বলেছেন যে মানে প্রথম দিকে তারা এটা ভূমিকম্প মনে করছিল আর কি, ওই যে এই জন্যই তিনি বলেছেন যে সকাল 8:37 ভূমিকম্প হয়, এর 3 মিনিটের মাথায় 8:40 আকস্মিক বন্যা শুরু হয়। তবে এটা আমাদের যাচাই করতে হবে, পরবর্তীতে যে নিউজ আমরা দেখতে পাচ্ছি সেইখানে এটা আসলে ভূমিকম্প না, ওই ভূমিধসের যে এটা ওইটারই যে ঝাঁকুনি, সেইটাকেই অনেকে ভূমিকম্প বলে মনে করেছেন বলে এই সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে, এখনো কনফার্ম কিছু না। হ্যাঁ, তো এই হলো আর কি নেপালের অবস্থা। ভাই, আমার আপনার কাছে আমার একটা প্রশ্ন, এখানকে স্থানীয় প্রশাসন বা যারা ট্যুরিজমে কাজ করে তারা কি এই ধরনের বিপদ আগে ফেস করে নেই, কোনো কিছু আঁচই করতে পারলো না? না, এইটা তো আসলে আজ করার কথাও না। আচ্ছা, কারণ এক জায়গায় হঠাৎ করে ভূমিধস কখন হবে এটা কিন্তু কেউ বলতে পারে না। এটা আমি একসময় আমাদের একটা ক্লাব ছিল, বাংলাদেশ ইয়াং টুরিস্ট ক্লাব, যুব পর্যটক ক্লাব। তো আমাদের থেকে প্যাকেজ ট্যুর হতো, এটা ধরেন 98-99 সালের দিকে আমরা যেতাম ভারত, নেপাল, ভুটান ট্যুর, ওই যে দার্জিলিং হয়ে ভুটান হয়ে নেপাল, আবার অন্যদিকেও যেত। তো ওই ট্যুরে যারা গিয়েছে এদের কাছ থেকে অভিজ্ঞতা শুনেছি যে এই দার্জিলিং এর এই দিক থেকে নেপাল, ভুটান এই দিকের পুরো অঞ্চলটাই কিন্তু পাহাড়ি অঞ্চল। হ্যাঁ, নেপালের দিকে ওই পাহাড়ের খাদ দিয়ে মানে সাইড দিয়ে তৈরি করা খুবই বিপজ্জনক রাস্তা। আপনি যদি 98 সালের কথা চিন্তা করেন, তখন এটা আরো রিমোট। এখন একটু 20-30 বছর এটা আরেকটু আধুনিকায়ন হয়েছে। তখনই বলতো বাস একটা জায়গায় গিয়ে হঠাৎ থেমে যেতে বাধ্য হলো, দেখা গেছে উপর থেকে ভূমিধসে আমাদের চোখের সামনে দেখলাম যে পুরো রাস্তার মধ্যে বিশাল ভূমিধস হলো, রাস্তা বন্ধ। পরে ওইখানে তাদেরকে 6-7 ঘন্টা অবস্থান করতে হয়, কারণ উদ্ধারকারীরা আসার পরে তাদেরকে বিশেষ ব্যবস্থায় হয়তো এই পাশ থেকে ওই পাশ বা আরেকটা জায়গায় বা ওই ভূমিধসের মাটিগুলো নিচে ফেলে দেয়। হ্যাঁ, কি বলে এগুলা, ক্রেন বা নানান ধরনের যন্ত্রপাতি, এক্সকেভেটর দিয়ে তারপরে আবার যোগাযোগ চালু। আবার কখনো কখনো বললে 1-2 দিন এইভাবে আটকে থাকতে হয়। তো নেপালের বা এই দার্জিলিং, ভুটান এই এলাকায় কিন্তু এটা মানে প্রায় স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, যার ফলে ওইভাবে কিছু করার নাই। আর ভূমিধসটা আসলে আপনি কিভাবে আগাম, ভূমিকম্প, ভূমিধস এগুলোর আসলে আগাম সেভাবে আপনি হয়তো বন্যা বা এগুলোর আগাম, সুনামি এগুলা বোঝা যায়। সুনামির ক্ষেত্রে ভূমিকম্প হইলে আর 72 ঘন্টা সুনামির একটা সম্ভাবনা থাকে। তো এগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ, এবং এইটা থেকে পৃথিবীবাসীর বাঁচার মুশকিল সেটাই। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, এবং যেই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই শোক সইবার শক্তি দেখ। এবং এই নেপালে এখন কিন্তু বন্যা বিধ্বস্ত হয়, আপনার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক সহায়তাও আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে $5 লাখ সহায়তা দেওয়ার কথা বলেছে, এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকেও নানান ধরনের উদ্ধার কার্যক্রমে সহায়তা, কারণ অলরেডি সেখানে নদীটির দুই পাশের জনবসতির সংযোগকারী যে ব্রিজ, সেইটাও কিন্তু পানির তরে উড়ে গেছে, যার ফলে এটা কিন্তু এখন আরো কঠিন হয়ে পড়লো। মানে অন্তত আপনার এই পাশ ওই পাশ যোগাযোগ থাকলে দুই দিক থেকেই, এখন এমনি নেপাল কিন্তু একটা পাহাড় ঘেঁষা রিমোট, খুবই দুর্গম এলাকা। তো এটা এখন দেখা যাক তাদের কি হয়। দেশটির সেনাবাহিনী, পুলিশ এবং তাদের দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মীরা সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। হ্যাঁ, যাই হোক, এটা তারা কাটিয়ে উঠুক। এবং তবে এইটা কিন্তু আবার আরেকটা, একদিকে যেমন এই যে নেপালে এই যে উপর থেকে পানি নামছে, এইসব পানি কিন্তু এর চাপটা কিন্তু, এবং ভারতীয়রাও যখন বিপদে পড়ার কিন্তু এই পানি বাংলাদেশে, যেহেতু এটা বিহারে যাচ্ছে, যে কোনো চ্যানেলের মাধ্যমে অতিরিক্ত চাপটা কিন্তু আমাদের দিকেও আসতে পারে। তো হঠাৎ করে আকস্মিক বন্যার সম্ভাবনা আমাদেরও থাকতে পারে। এই দিকে আমাদের পানি উন্নয়ন বোর্ড বা সরকারের সংশ্লিষ্ট লোকজন সতর্ক থাকলে ভালো হয়। এই হলো একটা অবস্থা। আর
ওই যে যথারীতি আমাদের যদি আমরা মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের দিকে চলে যাই, মধ্যপ্রাচ্যে আমরা দেখবো যে ফিলিস্তিনের যে মিশর সীমান্তবর্তী এলাকা, সেইখানে কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে গতকালও ব্যাপক হামলা চালিয়েছে। গতকাল মনে হয় আরো 7 জনের ডেড বডি তারা হসপিটালে নিয়েছে। তো এইটা চলছেই। আর এইদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তেহরানকে বিচ্ছিন্ন করার জন্য মার্কিনিরা যে পদক্ষেপ নিয়েছে সেটা পুরোপুরি অর্থনৈতিক পরিকল্পনা, এটা প্রহসন। হ্যাঁ, এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে এক্স চ্যানেলে দেওয়া এক বার্তায় তাদের যে মুখপাত্র ইসমাইল বাঘাই তিনি এই প্রতিক্রিয়া জানান। আর গতকালও আমরা দেখেছি দক্ষিণ লেবাননে ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে সীমান্তবর্তী 3টি গ্রাম দখল করে নিয়েছে, এবং এই 3টি গ্রাম হলো আবার মজার ব্যাপার খ্রিস্টান অধ্যুষিত এলাকা। আচ্ছা। এবং এখানকার নাগরিকদেরও ইসরায়েলিরা চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে মুভমেন্টে। এবং প্রথম যখন লেবাননে আক্রমণ করেছিল এই গ্রামগুলোর এখানে কিন্তু খ্রিস্টান ধর্মের যে পবিত্র জেসাস এর মূর্তি ছিল, এগুলো কিন্তু ইসরায়েলিরা ভাঙচুর করেছিল, ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল। তারপরেও কিন্তু খ্রিস্টান বিশ্ব ইসরায়েলের এই বিষয়গুলো নিয়ে অনেকটা নীরব। হ্যাঁ, তাদেরই জনগণ এখন সেটা হুমকি মুখে পড়েছে। আর এদিকে গতকাল আরো মজার মজার তথ্য সামনে এসেছে যে যুক্তরাষ্ট্রের যে বিচার বিভাগ, নাসা, সিনেট ও কেন্দ্রীয় ব্যাংকগুলোতে চীনা হ্যাকারদের হামলা হয়েছে। তো আসলে আমরা কিন্তু এতদিন শুধু যুদ্ধটাই দেখছি, যে আমার সাধারণ মানুষ বিশ্বের খালি প্রকাশ্য কে বোমা মারলো কে, কিন্তু এই বোমার বাইরেও কিন্তু বিশাল যুদ্ধ চলছে, সেটা হলো সাইবার হ্যাকিং এর জগতে। এবং এই সাইবার জগতে ইরানিরা, চাইনিজরা, রাশিয়ানরা, উত্তর কোরিয়ানরা এরা কিন্তু সমানে মার্কিন, ব্রিটিশ এবং এইসব স্থাপনায়, তাদের নানান গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চলছে। এবং ব্রিটিশরা তো গত কয়েকদিন আগে স্বীকার করলো তাদের বিদ্যুৎ ব্যবস্থায়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সব প্রদেশেই এইসব হ্যাকারদের হামলা হয়েছে, এবং এতে মার্কিন যুক্তরাষ্ট্রের পানি ব্যবস্থাপনার উপর তারা হামলা করেছে। এবং এগুলা কিন্তু মার্কিনিরা এখন সামাল দিতে অনেকটা হিমশিম খাচ্ছে, তাদের নাসা, কেন্দ্রীয় ফেডারেল রিজার্ভ। তো এগুলো যদি আক্রান্ত হয় তো এটা কিন্তু খুবই ভয়াবহ একটা ব্যাপার তাদের জন্য। এবং কালকে আমরা যেই তথ্যটা রাতে পেলাম, ইসরায়েলের একটা সংস্থা আছে যারা ইসরায়েলের যে পরমাণু বিষয়ক কার্যক্রম, জাতীয় যত ওই যে ইন্টারসেপ্টর, এগুলোতে যত সেন্সিটিভ জিনিসপত্রগুলো তৈরি করে, এবং পশ্চিমা যে মিসাইল টিজাইল যারা তৈরি করে, যেমন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি, তাদেরকেও এরা তাদের তথ্য বা ডাটা দিয়ে সহায়তা করে, তাদের ছোট ছোট চিপস তারা ব্যবহার করে। নামটা ভুলে গেলাম ইসরায়েলি সংস্থাটা। এদের পুরা সাইট হ্যাক করেছে ইরানি হ্যাকাররা এবং পুরো ডাটা নিয়ে নিয়েছে। তো এখন তো ইসরায়েলের অবস্থা ধরেন আরো কুপকাত, কারণ এই সব ডাটা দিয়ে এখন ইরানিরা যখন তাদের ওই যন্ত্রপাতি, ইরানিরা তো আপনি জানেন যে এটা কপি করতে খুব রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, তারা যখন তাদের এই ক্ষেপণাস্ত্র এগুলোর উপর এই জিনিসগুলা প্রয়োগ করবে, তখন কিন্তু ইসরায়েলিদের চেয়েও শক্তিশালী জিনিস এইখানে তৈরি হয়ে যাবে। কারণ অলরেডি ইরানিরা টেকনিক প্রয়োগে ইসরায়েল বা আমেরিকা বা নেটোর চেয়ে শক্তিশালী হয়ে উঠছে। হ্যাঁ, তাদের প্রযুক্তি একটু ভিন্ন রকম। আমেরিকানদের ভাষা এগুলো দুর্বল প্রযুক্তি, কিন্তু দুর্বল প্রযুক্তি তাদের সর্বনাশ করে ফেলেছে। তো এখন যখন তাদের এই উন্নত প্রযুক্তিরও একটা ছোঁয়া এগুলোতে আরো লাগবে তাদের ভাষায়, তখন তো এইটা আরো বেশি হার্মফুল হয়ে যাবে। তো এখন আমেরিকানরা সবচেয়ে বেশি চিন্তিত আছে এইটা নিয়ে। আপনি বলেছিলেন, আমরা পরবর্তীতে নিউজে দেখেছেন যে G2 বোমাটা, ওটাতে 3 ধরনের তারা বোমা অলরেডি বানিয়ে ফেলেছে। তো অলরেডি এগুলো তৈরি করতেছে। এখন এই আমেরিকানরা ইসরায়েলিরা খুবই আতঙ্কে আছে যে তাদের এই পুরো প্রজেক্ট হ্যাক, এবং হ্যাকিং করে তাদের ওই কোম্পানিটাও হ্যাক করে দিয়েছে। এখন তাদের এই হ্যাকিং থেকে বের হইতেও তাদের 1-1.5 মাস সময় লাগবে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আবার মজার ব্যাপার, পাশ্চাত্য দেশগুলোতে আপনার ইউরোপ বা আমেরিকায় কিন্তু এইসব ডাটা আমরা এখান থেকে যেমন পাই, রাশিয়ান সাইটে কিংবা টার্কিশ বা চাইনিজ বিভিন্ন ওয়েবসাইট, এবং ব্রিটেন আমেরিকার সংবাদ মাধ্যমগুলোর আন্তর্জাতিক সাইটে এটা দেয়, কিন্তু লোকাল তাদের স্থানীয়রা যখন এটা চেক করে তারা অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো লিঙ্কগুলো পায় না। তো এইটা মার্কিনীদের জন্য একটা নতুন ঝামেলা তৈরি করেছে। আর এদিকে যে আমরা তো অলরেডি ধরেন এই যে একটু আমেরিকা পাকিস্তানের যে সেনানায়কের নেতৃত্বে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সহ তারা ইরানে গিয়েছিল। ইরানে গিয়ে কিন্তু তারা ওই যে আসলে ওই আমরা ভেবেছিলাম মক্কা জোট, কিন্তু মক্কা জোট না, তারা আসলে যে ট্রাম্পের
বাণী নিয়ে গিয়েছিল যে কিভাবে ট্রাম্প এখন হাসপাস করছে, যে কোনো মূল্যে একটা উইন উইন সিচুয়েশন ক্যারি করতে চায়। এই প্রস্তাবই তারা দিয়েছিল যে ভাই আমাদের কোনো রকম এখান থেকে বের করে দাও, আমরা আর এই যুদ্ধের দায় নিতে পারতেছি না, আমাদের ইকোনমি পারতেছে না, না আমাদের সেনাবাহিনী পারতেছে। হ্যাঁ, আর তোমরা তো 50 বছর যাবত তো ইরানিরা আছেই। তো এই প্রস্তাব দিয়েছিল এবং ইরানিদের পক্ষ থেকে যথারীতি বলে দেওয়া হয়েছে যে ওই যে ইসলামাবাদ প্যাক্টে এমওইউতে যেই বিষয়গুলো ছিল তারা ওইগুলা মেনে চললে তার পরবর্তীতে আলোচনা হতে পারে। এখন আমেরিকা ওইটা মেনে চলা মানেই হলো তার অফিসিয়ালি পরাজয় স্বীকার করে নেওয়া। তো এখন আমেরিকানরা কি করবে এটা তাদের নিজস্ব ব্যাপার। আর এদিকে এইসব কারণে এই যে দুতিয়ালি মুতিয়ালি চলতেছে, এইসব কারণে আবার তেলের বাজারে এইটা একটা, ওই যে আমেরিকা আগে যেমন করতো যে সপ্তাহের বন্ধের আগের দিন একটু রিল্যাক্স করতো, আবার শুরুতে হাই করতো। তো এইসব কারণে তেলের দাম আবার $90 নিচে নেমে এসেছে, $87-88। হ্যাঁ, এবং নিচের নর্মাল ক্রুড যেটা WTI ক্রুড সেটা $81 বা $82 এরকম ওঠানামা করছে আর কি। তাও খুব একটা কম না। আর এদিকে ফ্রান্সে যে সৌদি যুবরাজ গিয়েছিল, উনি যেসব চুক্তি করেছেন এটা আসলে আরো জানা যাচ্ছে এখন যে আসলে কি কি এর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার আছে, তারপরে AI ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা, তারপরে পর্যটন অবকাঠামো, তারপরে সাংস্কৃতিক খাত, এগুলো বেশ কিছু চুক্তি হয়েছে। এবং এইসব কারণে যে সৌদি আরবের যে প্রাচীন মরুদ্যান শহর আলুয়া, এটার উন্নয়ন ও সংস্কার এবং সংরক্ষণে চুক্তির সম্প্রসারণ করা হয়েছে। এবং প্যারিস অঞ্চলের যে সার্জি পন্তুয়াস, ওখানে কিদ্দিয়া বিনিয়োগ প্রকল্পেও €6 বিলিয়ন বা প্রায় $7 বিলিয়ন বিনিয়োগ চুক্তি হয়েছে। সৌদি আরবও সেখানে বিনিয়োগ করছে এবং 3টি থিম ও বিনোদন পার্ক, আবাসন, রেস্তোরাঁ, অন্যান্য স্থাপনা গড়ে তোলার কথা, এবং সেখানে 22,000 কর্মসংস্থান হবে। এবং কোয়ান্টাম প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এগুলোর উন্নয়নেও তারা নানান কাজ করবে আর কি। তো এইসব তাছাড়া জেদ্দার যে ইসলামিক বন্দর টার্মিনাল 4 উন্নয়নে €434 মিলিয়ন একটি বিনিয়োগ চুক্তি হয়েছে ফ্রান্সের একটি কোম্পানির সাথে। এবং রিয়াদ মেট্রোর 3 ও 6 নম্বর লাইনের জন্য অতিরিক্ত ট্রেন সরবরাহের ফরাসি, মানে এইসব ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু ওই যে ফ্রান্সেরই বেশি, কারণ তারা এদিকে তাদের সেবা বিক্রি করতে পারছে, তাদের প্রযুক্তি বিক্রি করতে পারছে এইগুলা। আর এইদিকে আপনার আরেকটা জিনিস যে আপনার এই যে আমরা দেখছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু এখন আরেকটু ভিন্ন মাত্রার। এবং ব্রিটিশ নতুন প্রধানমন্ত্রী উনি গেছেন ইউক্রেনে এবং ইউক্রেনের সাথে একটি চুক্তি করেছেন। ইউক্রেনের একটা AI সংস্থা আছে, এই যুদ্ধের রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের টোটাল ডাটাটা তারা সংগ্রহ করছে লাইভ, নানান ধরনের ইউক্রেনের স্যাটেলাইট, গভর্নমেন্টেরই এটা, ক্যামেরা, সব জায়গায় ড্রোন হাবি যাবে, এগুলো দিয়ে একদম লাইভ ডাটা। কিন্তু বিভিন্ন রাশিয়ান একটা অস্ত্র কিভাবে আসতেছে, একটা ড্রোন কিভাবে আসতেছে, তাদের ড্রোনগুলো এগুলো ভিডিও ফুটেজ। তো এই লাইভ ডাটা কিন্তু একটা বিশাল ব্যাপার। মানে আপনি নরমালি এআইতে আমরা দেখতেছি পুরনো ডাটা, কিন্তু একদম লাইভ এবং নতুন ডাটা মানে হলো, যেমন আপনি প্রতিদিন আপনার বাসা থেকে কয়টায় বের হন, কয়টায় এই অফিসে ঢুকেন, মাঝখানে কোথায় যান, আবার দুপুরে কখন বাসায় খেতে যান, কিংবা রাতে অফিস থেকে কখন ফিরেন, অফিসে বসে বসে কি করছেন না করছেন, এই ডাটাটা হয়তো আপনার কাছে খুব স্বাভাবিক, আপনার জীবনের একটা অংশ। কিন্তু আপনার শত্রুপক্ষ যখন সে কিন্তু একদম পার্ট টাইমিং করে পুরো 1 মাস বা 2 মাসের ডাটা যখন তার কাছে থাকবে, ও কিন্তু আপনার প্রতিটি পদক্ষেপে আপনাকে ধরতে পারবে কোন জায়গায়, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। যেটা বলা হয়ে থাকে 28 ফেব্রুয়ারি আলী খামেনিকে মারার ক্ষেত্রে কাজে দিয়েছে, এই ধরনের তারা অবশ্যই এই ধরনের ডাটা সংগ্রহ করেছে। তো তারা এগুলো করে তারা ব্রিটেনের সাথে চুক্তি করেছে। তো ব্রিটেন কি করবে, এই AI ডাটা সেন্টারে যে প্রতিদিন কয়েক টেরাবাইট ডাটা কালেক্ট হইতেছে, ব্রিটিশ কোম্পানি, কয়েকটা কোম্পানি, অস্ত্র নির্মাণকারী কোম্পানি এবং সেনাদের প্রশিক্ষণ, তারা এই ডাটাগুলো নিয়ে এখন নতুন করে এটাকে তারা আরো অন্যান্য দেশের কাছে তারা আবার এগুলার নানান জিনিসপত্র অ্যাসেসমেন্ট করে তারা আবার এগুলো বিক্রি করবে। হ্যাঁ, তো এই কারণে রাশিয়া কিন্তু বিষয়টাকে খুব সেনসিটিভলি নিচ্ছে এবং দেখতেছে। আর এইদিকে আপনার এই যে আমরা দেখেছি যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে কাতারের যে LNG ব্যবসা, মানে লিকুইড ন্যাচারাল গ্যাস, এইটা কিন্তু 96% এক্সপোর্ট কমে গেছে। কারণ তাদের 96% কমে, মানে এইটা সারা পৃথিবীর যেখানে সেটা যাচ্ছে না। অলরেডি আমাদের দেশেও আসতো কিনা আমরা জানি না, কারণ এগুলো তো বিভিন্ন হাত বদল হয়ে আসে। আমাদের কিন্তু CNG LNG এগুলাতে কিন্তু সংকট তৈরি হচ্ছে। হ্যাঁ,
এবং এর ফলে কাতারের $24 বিলিয়ন গ্যাস বিক্রির রাজস্ব হারিয়েছে, যা 25 সালের হিসাব অনুযায়ী কাতারের প্রায় 5 মাসের জাতীয় আয়ের সমান। হ্যাঁ, তারপরে আপনার চলতি বছরের প্রথম 6 মাসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সংখ্যাও 39% বেশি কমেছে। তার মানে 40% যদি আমরা ধরি, 39-এর বেশি মানে তো 40%, তার মানে এটাও তো একটা বিশাল প্রবলেম। তো এবং ইরানিদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে হরমুজ যতদিন বন্ধ থাকবে ততদিন কিন্তু এইটা চলবে, এবং তাদের শর্তে রাজি হওয়ার পরেই কিন্তু কাতার ওইখান দিয়ে যেতে পারবে। আর হরমুজে আবার একটি ইন্ডিয়ান ট্যাঙ্কারকে টার্গেট করে গুলি করেছে ইরানের যে বিশেষ বাহিনী যারা হরমুজ নিয়ন্ত্রণ করে, কারণ ওইটাও নির্দেশ অমান্য করে এখানে চলছিল। আর আমরা যদি ইয়ের দিকে আসি, লোহিত সাগরের দিকে, বাবাল মানদেব, সেই দিকেও কিন্তু চেঞ্জ হয়েছে। ওইখানে ওই যে একটা জুকার দ্বীপ আছে, জুকার দ্বীপের আশেপাশে ওইখানে ইয়েমেনের যে প্রতিরোধ যোদ্ধারা এবং সৌদিপন্থী অংশের যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। আর দক্ষিণ পশ্চিম ইয়েমেনে হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা, এবং তারা সেখানে আল খাওয়া ও মোখা এলাকায়ও সামরিক অভিযান চালিয়েছে। মোখা বন্দরকে লক্ষ্য করে তারা সালভো নামের একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তো এইসব ক্ষেপণাস্ত্র এবং ইব অঞ্চলের আকাশে সৌদি ড্রোনকে তারা ভূপাতিত করেছে। তো তার এগুলো প্রমাণ দিচ্ছে যুদ্ধ কিন্তু এক অংশে খুব চরমভাবে চলছে। হ্যাঁ, সেটা একটু ইমরান খানের বিষয় বলেন, ওটা নিয়ে আমরা শেষ করব। একদম দর্শক জানতে তো আমরা যদি পাকিস্তানের বিষয়ে আসি, আপনারা সবসময় জানেন যে পাকিস্তানের বিষয়গুলো আসলে কখনোই বোঝা যায় না। যেমন বাংলাদেশ ক্রিকেট টিমের বেলায়ও আপনি খেয়াল করতে পারবেন, বিশ্বে যখন খেলে যে জিতবে না হারবে, হ্যাঁ, এর একটা অ্যাসেসমেন্ট করা যায় খেলার শুরুতে, বা সিরিজ খেললে 2-3 দিনের খেলা দেখে একটা অ্যাসেস করা যায় যে কি করবে। কিন্তু পাকিস্তানের ক্রিকেট টিমকে বলা হয় আনপ্রেডিক্টেবল। এটা পাকিস্তানে আমরা যখন সফরে গিয়েছিলাম একবার, সেখানে শুনেছি তারাই পাকিস্তানিরা বাংলাদেশ ক্রিকেট টিমের সাপোর্টার হয়েছে। হ্যাঁ, যে বাংলাদেশ ক্রিকেট টিমের উপর ভরসা করা যায় যে এই খেলায় জিতবে বা হারবে, কিন্তু পাকিস্তান টিমের বোঝা যায় না। এর কারণ নানান ধরনের আছে। কেউ কেউ ভিতরে ইকোনমি বা দুর্নীতির বিষয়গুলো কথা বলেন, ব্যাটিং এর ব্যাপারগুলো বলেন। ঠিক একইভাবে পাকিস্তানের রাজনীতিও আনপ্রেডিক্টেবল। পাকিস্তানের যে এখন যে আমরা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির দেখি, ইনি পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত লোক। হ্যাঁ, আবার পাকিস্তান একটা অদ্ভুত সমীকরণে আছে, যেহেতু ভারতের বিরুদ্ধে তাদের যুদ্ধ করতে, আবার চাইনিজদের সাথেও তাদের খুবই সক্ষতা, এবং চাইনিজরা আপনার এদিক দিয়ে সাগরে নামার জন্য পাকিস্তান নিয়ন্ত্রিত যে কাশ্মীর, ওইখানকার একটা পার্ট গিলগিট, ওই দিক থেকে তারা সরাসরি রাস্তা আনছে এদিকে গোয়াদার বন্দর পর্যন্ত। হ্যাঁ, তো চাইনিজদের সামরিক উপস্থিতিও পাকিস্তানে আছে, আবার মার্কিনীদেরও সামরিক উপস্থিতি পাকিস্তানে আছে, এবং চীনা অস্ত্রের একটা বিশাল চালান যেমন পাকিস্তানিরা পায়, এবং মার্কিন অস্ত্রেরও একটা বিশাল চালান ওই যে আফগান যুদ্ধের কারণে তারা পেয়েছিল। এবং মার্কিনীদের হামভি গাড়ি, তারপরে নানান ধরনের মেশিন গান, হাতে বহনযোগ্য অস্ত্র, ছোটখাটো মিসাইল টিজাইল, এই টেকনোলজিগুলো আমেরিকানদের কাছ থেকে তারা পেয়েছে। আর চীনের সাথে তো তারা তাদের যে 5ম প্রজন্মের বিমান পেয়েছে, এবং সেই বিমান আমরা দেখেছি গত ভারত-পাকিস্তান যুদ্ধে রাফায়েলের বিরুদ্ধে ভালো কাজ করেছে, এবং যার ফলে এই বিমানের আন্তর্জাতিক চাহিদা বেড়েছে, এবং বাংলাদেশও সেই বিমানের জন্য চুক্তি করতে যাচ্ছে। তো যেহেতু ইমরান খানকে পাকিস্তানের গভর্নমেন্টের পক্ষে এখন, সে যদি জীবিত থাকে তাও সংকট, মারা গেলেও সংকট। কারণ ইমরান খান একদিকে ছিলেন সেরা স্পোর্টসম্যান, পুরো এই ভারতীয় উপমহাদেশ জুড়ে ইমরান খানের একটা ব্যাপক জনপ্রিয়তা আছে, ভারত জাতীয়তা নির্বিশেষে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, যেটাই বলি। তো এই জনপ্রিয়তা নিয়ে পরবর্তীকালে ইনি পাকিস্তানের রাজনীতিতে আবির্ভূত হন। ইনি ক্যান্সার হসপিটাল বানান তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে। তারপরে ইনি গোল্ড স্মিথ পরিবার, বিখ্যাত ইহুদি পরিবার, সেইটার মহিলাকে বিয়ে করেন, জেমাইমা গোল্ড স্মিথ, যার ফলে আবার তার কিছুটা পাকিস্তানের জনপ্রিয়তা। আবার পরবর্তীতে ওই মহিলার সাথে তার ডিভোর্স হয়ে যায়, তার 2 ছেলে আছে, তারা লন্ডন, পাকিস্তান 2 জায়গায় থাকে। তো এই অবস্থায় কিন্তু বর্তমানে গত যে সামরিক কমান্ডাররা ছিল পাকিস্তানের, তারা মনে করেছিল যে ইমরান খান বেটার হবে, কারণ আফগানদের সাথে সমস্যা, দেশের ভিতরে যে নানান উৎপাত জঙ্গিদের, এগুলো উনি নিয়ন্ত্রণ করবে। এবং যখন ইমরান খান ক্ষমতায় এসেছিলেন, বাস্তবিক অর্থেই তিনি এগুলো নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন, কারণ এই আফগান বিদ্রোহী বা বালুচ এবং চীনা পাকিস্তানের ভিতরে যে টিটিপি নামক নানান ধরনের জোট, এগুলো সবার কমান্ডার সাথে তিনি এক ধরনের যোগাযোগ গড়ে তুলতে পেরেছিলেন, এবং তাদেরকে অনেকটা নিউট্রাল করে পরিবেশটা স্বাভাবিকের দিকে নিয়ে আসছেন। কিন্তু পরবর্তীতে আবার এটা যখন আসিফ মনির আবার যখন সেনাপ্রধান হলো, তখন সে আরেক লাইনে চলে গেল। হয়তো সে, কারণ আপনারা জানেন ওখানকার দুনিয়ায়
এরকম হাই প্রোফাইল লোকদের সাথে, যেহেতু ভারতের কমিউনিকেশন থাকতে পারে, পাকিস্তানি হিসেবে তার সাথে আমেরিকানদের তো অলরেডি, তো কার প্ররোচনায় সে কোথায় কি করছে, রাতারাতি তাদের সাথে বিরোধ দেখা দিল, পরবর্তীতে তাকে ধরে সুন্দর মতো জেলে এবং তার যে স্বাভাবিক যে নাগরিক অধিকার, একজন নাগরিক জেলে গেলে যেসব অফিসিয়ালি যেসব সুযোগ পাওয়ার হতো, চিকিৎসা সুবিধা, সেইটাও তাকে দেওয়া হচ্ছে না। এবং আদালত নির্দেশ দেওয়ার পরেও তারা তাকে হাসপাতালে নিয়ে একদিন রেখেই পরের দিন আবার জেলখানায় ফেরত নিয়ে এসেছে। তো এইটা অনেক পাকিস্তানের রাজনীতিতে আলোচনা হচ্ছিল যে সম্ভবত পাকিস্তান গভর্নমেন্ট এই মুহূর্তে যে বালুচ টালুচ নানান সমস্যা সামাল দিতে পারতেছে না, এই কারণে ইমরান খানের সাথে তারা একটি চুক্তি করতে চায় এবং জেলখানায় তারা ইমরান খানের দলের 1-2 জন সহ একটা প্রতিনিধি দল পাঠিয়েছিল। সেই আলোচনায় খুব বেশি সুফল লাভ করেনি, মানে তারা ইমরান খানকে ব্যবহার করতে চেয়েছিল, তো সেই ব্যবহার করতে পারেনি বলে তাকে কিন্তু আবার ওই চিকিৎসা দিয়েও আবার ফেরত নিয়ে আসছে। তো ধন্যবাদ আতিক ভাই। আপনি দর্শক, আপনি নিশ্চয়ই পাকিস্তান এবং ইমরান খানের ব্যাপারটা বুঝেছেন এবং এই ইমরান খান কিন্তু ক্ষমতায় থাকার কারণে ভারতের সাথেও কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি, গ্যাপগুলো একটু কমে যাচ্ছিল। আবার বাংলাদেশের সাথেও কিন্তু আপনারা জানেন যে পাকিস্তানে বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বাস করে পাকিস্তানে, যার সংখ্যা 40 লাখ প্লাস। হ্যাঁ, এবং এরা কিন্তু এক ধরনের অমানবিক জীবনযাপন করে। আমাদের ঢাকায় যেমন এই যে বিহারি ক্যাম্প আছে, একই ধরনের ক্যাম্পাস, এবং এই ধরনের কিছু মানুষ এখন বাংলাদেশিরা তারা পাকিস্তানের সাথে বিয়ে করে আবার মূল জনস্রোতে মিশে যাচ্ছে। তো এই জনগোষ্ঠীটাকেও কিন্তু ওরা এক ধরনের আলাদা একটা কার্ড দেয়, মানে ঠিক নাগরিকত্ব না, কিন্তু ভিন্ন দেশি প্রমাণের জন্য, মানে ভিন জাতীয়তা আফগানদের যেমন দেয়, বাংলাদেশিদের এরকম বংশোদ্ভূতদের দেয়। তো ইমরান খান কিন্তু এইটার ব্যাপারেও কথা বলছিলেন যে এত বড় জনগোষ্ঠী তারা পাকিস্তানের শুরু থেকে আছে, তাদেরকে কেন আমি এরকম অবমাননাকর জীবনে রাখবো, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তিনি তাদেরকে এক ধরনের গ্রিন কার্ড বা ইয়েলো কার্ড দেওয়ার কথা বলেছিলেন। সেইটা নিয়েও আবার পাকিস্তানের রাজনীতিতে জটিলতা তৈরি হয়েছিল। আপনি জানেন যে পাকিস্তানের করাচি অঞ্চলটাই এই বাংলাদেশি বংশোদ্ভূতদের অবস্থান বেশি, আবার ভারত থেকে যাওয়া যারা মহাজের বলে, পাকিস্তানে কিন্তু একটা বিশাল রাজনৈতিক মুভমেন্ট আছে, মহাজের কওমি মুভমেন্ট, সেটারও 2-3টা পার্ট আছে। তো এদের সাথেও কিন্তু এই বিরোধগুলা নিয়ে ইমরান খানের বিরোধ তৈরি হয়। তো এগুলোও কিন্তু তাকে জেলে যাওয়ার একটা মূল কারণ, যে সে এইসব দেশটাকে স্বাভাবিক করে ফেলতেছিল, এটা অনেকের পছন্দ হয়নি। তো ধন্যবাদ আতিক ভাই। আশা করি দর্শক শ্রোতা আপনারা আতিক ভাই প্রত্যেকটা বিষয় আপনারা ভালো করে আজকে জানতে পেরেছেন। তারপরে যদি কোনো ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপর আপনারা জানতে ইচ্ছা করেন আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানগুলো আপনি উপভোগ করেন সেটাও জানিয়ে দেবেন। আন্তর্জাতিক যে কোনো বিষয় আপনারা যদি কিছু জানতে চান আমাদের ইমেল করতে পারেন, কমেন্ট সেকশনে লিখতে পারেন। আজকের মতো যাওয়ার আগে আরেকটা কথা বলি, বিজ্ঞাপন প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।